Good morning, dear students. Today we will discuss about the unit 2 of Passing Away of Bapu. So take out your English book and open at page number 18. Let's start. Gandhiji's funeral was to take place the day after his death. গান্ধীজির অন্ত্যেষ্টি বা শেষকৃত্য সম্পন্ন হয়েছিল তার মৃত্যুর পরের দিন, মানে যেদিন তিনি মারা গিয়েছিলেন সেদিনকে নয়, তার পরের দিনে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। আওয়ার্স ইন অ্যাডভান্স মানে অনেক আগে থেকে। পিপল লাইন্ড দ্য রুট মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো যে রাস্তা দিয়ে শোকযাত্রা যাবে। তাহলে যে রাস্তা দিয়ে ফিউনারাল প্রসেশন যাবে সেই রাস্তাতে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়েছিল অনেক আগে থেকে। পদ্মাশ্রী, মিসেস নাইডু's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." সেখানে অনেকে উপস্থিত ছিলেন, তার মধ্যে একজন ছিলেন মিসেস নাইডুর কন্যা পদ্মাশ্রী। তিনি সকলের হয়ে বললেন, কি বললেন? উই উইল ওয়াক, আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটাই হবে শেষ সময় যখন আমরা বাপুর সঙ্গে হাঁটছি। সো ওয়াকিং উইথ বাপু হ্যাজ এ গ্রেট সিগনিফিকেন্স, ইট ইজ এ গ্রেট অনার। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। অ্যাগোনাইজিং মানে কি? যেটা ভীষণ যন্ত্রণাদায়ক, পেনফুল। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল ভীষণ যন্ত্রণাদায়ক ওয়াক। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ সেই প্রসেশনটাকে দেখছিল, সেই শোকযাত্রাতে অংশগ্রহণ করেছিল। বাট দে ওয়ার সাইলেন্ট, কিন্তু প্রত্যেকে ছিল নীরব, কেউ কোনো কথা বলছিল না। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। গান্ধীজির মৃতদেহ একটা ট্রাকে শোয়ানো ছিল, ট্রাকটার মাথাটা খোলা, ওপেন ট্রাক, এবং সেটা ফুল দিয়ে ঢাকা ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট, হাজার হাজার মানুষ কান্নাকাটি করছিল এবং তারা প্রত্যেকেই চেষ্টা করছিল গান্ধীজির পাটা ছুঁয়ে দেখার। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এত ভিড় হয়ে যাচ্ছিল যে তার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। তাহলে সবাই এসেছে বাপুজিকে তাদের শেষ শ্রদ্ধা জানাতে, এত মানুষের ভিড় যে তার মধ্যে দিয়ে এগোনো খুব কষ্টসাধ্য হয়ে পড়ছিল। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড I was not merely in the midst of grieving people. যখন আমি ধীরে ধীরে এগোচ্ছিলাম আমি এটা রিয়েলাইজ করছিলাম যে সেই শোকার্ত মানুষদের মধ্যে কেবলমাত্র আমি একা নই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, এটা কেবলমাত্র ভারতের প্রিয় নেতার শোকযাত্রা ছিল না, এটা দিস ওয়াজ সামথিং মোর দ্যান ইট, এটার থেকে আরও বেশি কিছু ছিল। ইট হ্যাজ এ গ্রেটার সিগনিফিকেন্স, ইট হ্যাজ গ্রেটার ইম্পর্টেন্স। কি ইম্পর্টেন্স? আই ওয়াজ অ্যামং দ্য পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। আমি সেই সমস্ত মানুষদের মধ্যে একজন ছিলাম যার কাছে গান্ধীজির সঙ্গে হাঁটা বা বাপুর সঙ্গে হাঁটা একটা বিশেষ অর্থ বহন করে। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমরা বাপুর সঙ্গে হেঁটেছি অনেক ভালো এবং খারাপ সময়, রাফ অ্যান্ড স্মুথ, অনেক ভালো সময়েও হেঁটেছি এবং খারাপ সময়েও হেঁটেছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা এটা বিশ্বাস করতে পারছিলাম না যে
যে মানুষটা অনেক কঠিন সময়ে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তিনি আর কখনো আমাদের সঙ্গে হাঁটবেন না। বাপু's slight figure had walked staff in hand over a large part of India. বাপুর স্লাইট ফিগার মানে রোগাসোগা, শীর্ণকায় শরীর। বাপুর রোগাসোগা শরীর, হাতে দণ্ড নিয়ে তিনি ভারতের এক বৃহৎ অংশ অতিক্রম করেছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। বাপুর কাছে হাঁটার এক বৃহত্তর অর্থ ছিল। কি অর্থ? টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। ওয়াককে এখানে সিম্বলাইজ করা হয়েছে কার সাথে? না, প্রোগ্রেসের সাথে। ওয়াক মানে প্রোগ্রেস, প্রগতি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন ডিস্টেন্স। যেহেতু ইট ইজ আ স্লো প্রোগ্রেস, দ্যাটস হোয়াই ইউ ক্যান থিঙ্ক উইথ ক্ল্যারিটি। যেহেতু এটা স্লো প্রোগ্রেস, তাই তুমি তোমার চিন্তাভাবনা এখানে কি থাকে? স্বচ্ছ থাকে। অ্যান্ড ইউ ক্যান ক্লোজলি অবজার্ভ অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, এবং তুমি খুব নিবিড়ভাবে সমস্ত কিছু দেখতে পাও যা তোমার আশেপাশে আছে। কি দেখতে পাও? ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন ডিস্টেন্স। ছোট পোকা থেকে শুরু করে দিগন্ত, মানে তুমি তোমার কাছের জিনিসও দেখতে পাও, তুমি দূরের জিনিসও দেখতে পাও। দূরের জিনিস মানে ইউ ক্যান ভিজুয়ালাইজ নট অনলি দ্য প্রেজেন্ট বাট অলসো দ্য ফিউচার। Moreover, to walk was often the only way open to the average Indian. হাঁটার তো সিগনিফিকেন্স ছিলই, তাছাড়া হাঁটাটাকে চুজ করার পিছনে আর একটা কারণ ছিল। কি কারণ? Moreover, to walk was often the only way open to the average Indian. সেই সময় ইন্ডিপেন্ডেন্সের আগে বেশিরভাগ ভারতবাসী ছিলেন দরিদ্র। তাহলে ভারতবাসীর কাছে কোনো ভেহিকেলে যাওয়া কি ছিল? সম্ভব ছিল না বেশিরভাগ মানুষের কাছে। কিন্তু হাঁটতে গেলে কি হয়? হাঁটতে গেলে কোনো টাকা পয়সা লাগে না, শুধু নিজের শরীরটা লাগে এবং নিজের এনার্জি লাগে। তাই গান্ধীজি অনেক চিন্তাভাবনা করে হাঁটাটাকে কোনো জায়গায় যাওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। Moreover, to walk was often the only way open to the average Indian. তাছাড়া বলতে কি, সেই সময় একমাত্র হাঁটাই ছিল বেশিরভাগ ভারতবাসীর কাছে একমাত্র উপায়। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এর জন্য কোনো যানবাহনের প্রয়োজন ছিল না। এক্সেপ্ট হিজ ওন বডি, কেবলমাত্র শরীরের প্রয়োজন ছিল। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং এর জন্য কোনো কিছুর ব্যয় করতে হতো না, কেবলমাত্র এনার্জি ব্যয় করতে হতো। কেবলমাত্র এনার্জি ছাড়া আর কোনো কিছু লাগতো না, কোনো টাকা পয়সা লাগতো না। Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. খুব সুন্দর সেন্টেন্স কি, গান্ধীজি টুক দিস নেসেসিটি। গান্ধীজি এটাকে আপন করে নিয়েছিলেন, মানে এটাকে একটা মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। মানে গান্ধীজি একটা জিনিসে বিশ্বাস করতেন, নন পজেশন। তোমরা নিশ্চয়ই সকলে জানো যেটাকে অপরিগ্রহ বলে। নন পজেশন মিন্স উই শুড নট হোল্ড এনিথিং দ্যাট উই ডু নট নিড টুডে। আমাদের আজ যা প্রয়োজন নেই সেরকম বেশি কিছু জড়ো করে রাখা, নিজের কাছে কুক্ষিগত করে রাখা উচিত নয়। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমার দরকার। দ্য লেস ইউ পজেস, দ্য লেস ইউ ওয়ান্ট, দ্য বেটার ইউ আর। অ্যান্ড বেটার ফর হোয়াট? Not for your enjoyment of life, but for the enjoyment of personal service to your fellow beings. Service to which you dedicate yourself, body, soul and mind. এটা গান্ধীজির যে 11 vows আছে তার মধ্যে একটা। কটা আছে? 11টা। নন ভায়োলেন্স, ট্রুথ, নন স্টিলিং, সেলফ ডিসিপ্লিন, নন পজেশন, ব্রেড লেবার, control of the palate, fearlessness, equality of all religions, use locally made goods and remove untouchability. এই 11টার মধ্যে একটা হচ্ছে নন পজেশন। তাহলে গান্ধীজি বিশ্বাস করতেন যে জীবনে বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকুই মানুষ যেন রাখে, তার বেশি লাক্সারি দরকার নেই।
তাহলে গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ ই টুক দ্যাট ওয়াজ কমন প্লেস, তিনি খুব সাধারণ একটা জিনিসকে বেছে নিয়েছিলেন, অ্যান্ড ট্রান্সফর্মড ইট, এবং এটাকে রূপান্তরিত করেছিলেন ইনটু আ জয়ফুল এফর্ট, একটা আনন্দময় কর্মের মধ্যে। তাহলে তিনি এই মানে সামান্য হাঁটার মতো একটা সামান্য জিনিসকে বেছে নিয়ে সেটাকে একটা আনন্দের কাজে রূপান্তরিত করেছিলেন। এই হাঁটার সিগনিফিকেন্সটা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, আরও অনেক কিছু দিক আছে যেটা গান্ধিয়ান ফিলোসফি আলোচনা করলে বোঝা যায়। মানে গান্ধীজি হ্যাড পিকড আপ দ্য হ্যাবিট অফ taking long walks. He even claims in his autobiography that it was mainly this habit that kept him practically free from illness throughout his stay in England and gave him a fairly strong body. গান্ধীজি এটা বলেছিলেন যে তার অটোবায়োগ্রাফিতে যে হাঁটাই হলো একমাত্র এক্সারসাইজ যেটা তাকে সারা জীবন ফিট অ্যান্ড ফাইন রাখতে সাহায্য করেছে। ইস্পাতের মতো শক্ত শরীর তৈরি করতে হবে। এবং আমাদের স্বামী বিবেকানন্দও বলেছেন গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা কিন্তু অনেক বেশি প্রয়োজন। মানে যদি তুমি ফিজিক্যালি ফিট না থাকো তাহলে তুমি কোনো কাজই ভালো করে করতে পারবে না। দিস অ্যাক্ট অফ ওয়াকিং হুইচ মহাত্মা গান্ধী কল্ড দ্য প্রিন্স অফ এক্সারসাইজেস লিবারেটেড হিম ফ্রম ডেইলি ক্রাইসিস অ্যান্ড এনেবলড হিম টু সিক দ্য ট্রুথ। আমরা সবাই জানি হি ওয়াকড 231 miles from his ashram to Dandi to break the law of salt tax. ডান্ডি অভিযানের সময় তিনি 231 মাইল হেঁটেছিলেন আশ্রম থেকে। অনেক ক্রিটিক অনেক কথা বলেছেন তার এই ওয়াকিংয়ের সিগনিফিকেন্স হিসেবে। সেক্ষেত্রে মাধব নায়ারের কথাটা বেশ উল্লেখযোগ্য। তিনি বলেছেন ওয়াকিং রিফ্লেক্টেড সাম ডিপলি হেল্ড গান্ধিয়ান বিলিফস অ্যান্ড ফিলোসফিস। অ্যাট ওয়ান লেভেল ইট ওয়াজ অ্যান অ্যাটেম্প্ট to disrupt, if not deconstruct, the mechanical rhythms of industrial life and reconnect with natural life. তার মানে কি আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেস হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেসের সাথে সাথে যানবাহন যন্ত্রপাতি কলকারখানা সমস্ত কিছু তৈরি হচ্ছে এবং মানুষ কি হচ্ছে একটু একটু করে নেচার থেকে দূরে সরে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে ওয়াকিংয়ের মতো একটা অ্যাক্টিভিটি কী করে, মানুষকে নেচারের অনেক কাছাকাছি এনে দেয় এবং মানুষকে তার আশেপাশের সমস্ত জিনিস দেখতে এবং স্পষ্টভাবে সমস্ত কিছু অবজার্ভ করতে সাহায্য করে। ইট রিপ্রেজেন্টেড ফরওয়ার্ড মুভমেন্ট, প্রোগ্রেস অ্যান্ড দ্য অনওয়ার্ড মার্চ অব দ্য সত্যাগ্রহী। ইট ইজ হোয়াইল ওয়াকিং দ্যাট দ্য বডি বিকামস আ উইটনেস অফ ইটস ওন মোশন অ্যান্ড ইটস লিমিটস. It is like a conversation the body has with itself and nature. তাহলে শরীরের সাথে ওয়াকিংয়ের মাধ্যমে শরীরের সাথে যেন নেচারের একটা কনভারসেশন হয়ে যায়। ওয়াকিং ফর হিম ওয়াজ এ ওয়ে অফ কন্ডিশনিং দ্য বডি অ্যান্ড সাবজেক্টিং টু রিগোরাস প্র্যাকটিস। Bodily rigor he believed was necessary for disciplining the mind. এবং মনকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য বডিলি রিগারের ভীষণ দরকার পড়ে আছে। তাই গান্ধিয়ান ফিলোসফিতে ওয়াকিংয়ের একটা ভীষণ সিগনিফিকেন্স রয়েছে। আজ এই পর্যন্তই, পরের দিন আবার ইউনিট 3 পড়াবো।